চ্যাপ্টার ১৯৭ অপারেশন। ভেতরে বিপদ আছে, খুব বড় কোনো বিপদ নয়, তবে এটাকে একদম হালকাভাবে নেওয়ারও উপায় নেই। এর মানে ম্যাডাম শ্যারন এখনও বাড়ির ভেতরেই আছে, সে এখনও পালিয়ে যায়নি। ক্লাইন মোরেত্তি এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়ল। সে চট করে কারণটা বুঝে ফেলার চেষ্টা করল। সে যখন নিজের আত্মাকে তলব করে সিন্দুকটা পরীক্ষা করতে গিয়েছিল, তখন সে এক বিশেষ অবস্থায় ছিল। গোপন কক্ষটি দেখার সময় সে জোর করে কোনো তালা ভাঙেনি কিংবা কোনো ফাঁদেও পা দেয়নি। তাই ম্যাডাম শ্যারন টেরই পায়নি যে তার গোপন রহস্য কেউ জেনে ফেলেছে। সে বড়জোর ভাবতে পারে যে কোনো চোর বা কোনো ব্যক্তিগত গোয়েন্দা হয়তো বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি। এমন অবস্থায় ম্যাডাম শ্যারনের জন্য বাড়িতেই অবস্থান করাটা বেশ যৌক্তিক। ছোটখাটো বিষয়ে ঘাবড়ে গিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ম্যাডাম শ্যারনের ধাতে নেই। ক্লাইন এই কয়েকদিনে ম্যাডাম শ্যারন সম্পর্কে যতটুকু জেনেছে তাতে সে বুঝেছে যে এই নারী অত্যন্ত ধীরস্থির। সে যেমন লোকসমাজে একজন মার্জিত নারী হিসেবে নিজেকে তুলে ধরতে পারে, তেমনি প্রয়োজনে অসহায় আর ভয় পাওয়ার ভান করতেও ওস্তাদ। একই সাথে সে ডিমন্স সেক্ট এর একজন সদস্য হিসেবে বছরের পর বছর ধরে নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছে। ক্লাইন মনে মনে একটা সিনেমার মতো দৃশ্য কল্পনা করে নিল। যদি এই শহরে টেলিফোন থাকত, তাহলে ম্যাডাম শ্যারন নির্ঘাত তার কোনো এক প্রেমিককে ফোন করে টিঙ্গেন সিটির নিরাপত্তা নিয়ে অভিযোগ করত। হয়তো সে আকার ইঙ্গিতে মিসেস মেনার্ডকেই এই চুরির চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করার চেষ্টা করত। ক্লাইন নিজের গণনার ফলাফল এবং তার অনুমানের কথা ডান স্মিথ আর কেনলি হোয়াইটকে জানাল। এটাই সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাখ্যা বলে মনে হচ্ছে। ডান স্মিথ নিজের হ্যাটটা একটু চেপে ধরলেন এবং ম্যাডাম শ্যারনের অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার দিকে তাকালেন। তিনি বললেন, আমাদের এখনই ভেতরে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। কেন? কেনলি হোয়াইট অবচেতনভাবেই প্রশ্নটা করল। তার হাতে তখন সিল্ড আর্টিফ্যাক্ট ৩০২১৭ ধরা ছিল। এই স্পিরিট মিডিয়াম মিরর বা প্রেতাত্মা দেখার আয়নাটা নিয়ে সে বেশ আতঙ্কের মধ্যে ছিল। তার ভয় হচ্ছিল যে এই সিল্ড আর্টিফ্যাক্ট থেকে না জানি কখন কোনো অঘটন ঘটে যায়। ডান তার কালো গ্লাভস জোড়া পরে ক্লাইনের দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি মনে আছে ইনস্টিগেটর ট্রিসিকে ধরার সময় কি হয়েছিল? ক্লাইন একটু ভেবে নিয়ে উত্তর দিল, হ্যাঁ, মনে আছে। সে আগেভাগেই আমাদের উপস্থিতি টের পেয়ে গিয়েছিল এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছিল, যার ফলে সে পালিয়ে যেতে সফল হয়েছিল। ক্লাইনের মনে পড়ে গেল যে তখন ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করেছিলেন যে এমন পরিস্থিতিতে সে কি করত। ক্লাইন তখন বাড়িটা বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। ওটাই ছিল সবচেয়ে নিরাপদ আর নিশ্চিত পদ্ধতি। কিন্তু এবার সেই পদ্ধতি কাজ করবে না। ম্যাডাম শ্যারনের বাড়িতে অনেক নিরপরাধ কাজের মেয়ে আছে। যদি তাদের আগেভাগে সতর্ক করে সরিয়ে নেওয়া হয়, তবে ম্যাডাম শ্যারন নিশ্চিতভাবে বুঝে যাবে যে কিছু একটা হতে চলেছে। লিওনার্ড মিচেলের কথা অনুযায়ী ট্রিসি অদৃশ্য হতে পারত। আমাদের ধরে নিতে হবে যে ম্যাডাম শ্যারনেরও সেই ক্ষমতা আছে। ক্লাইন চট করে সবকটি সূত্র এক সুতোয় গেঁথে ফেলল। ডান আকাশের লাল চাঁদের দিকে তাকিয়ে বললেন, চমৎকার, তোমার উত্তরটা খুব ভালো হয়েছে। এমন পরিস্থিতিতে তোমার সহজাত বুদ্ধি বেশ কাজ করে। তিনি আরও বললেন, আমাদের মোটেও অসতর্কভাবে এগোনো চলবে না, যাতে ম্যাডাম শ্যারন টের পেয়ে যায়। আমি দূর থেকেই তাকে স্বপ্নের মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করব। যদি আমি সফল হই, তবে তুমি আর কেনলি ভেতরে গিয়ে তাকে ধরবে। তবে তাকে মেরে ফেলা বা না ফেলার সিদ্ধান্ত তোমার ওপর রইল। যদি দেখো তাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, তবে তাকে মেরে ফেলবে। তোমাদের নিরাপত্তা সবার আগে। ক্যাপ্টেন, আপনার চিন্তাভাবনা সবসময় এমন সংকটময় মুহূর্তে পরিষ্কার থাকে। আমি ঠিক এই কথাটাই আপনার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। ক্লাইন মনে মনে প্রশংসা করল। গত কয়েক মাসে ক্লাইন তার দলের বাকি সদস্যদের ক্ষমতা সম্পর্কে অনেক কিছুই জেনে নিয়েছে। ডান স্মিথ, যিনি একজন নাইটমেয়ার, তিনি চাইলেই নিজের বাড়িতে বা ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে বসেও ঘুমন্ত মানুষের স্বপ্নে প্রবেশ করতে পারেন। কিন্তু তিনি ঠিক কিভাবে এটা করেন সেটা তার সিকোয়েন্সের একটা রহস্য, তাই ক্লাইনে নিয়ে খুব বেশি গভীরে গিয়ে কিছু জিজ্ঞেস করেনি। কাউকে স্বপ্নের মধ্যে টেনে নেওয়ার ক্ষমতার একটা নির্দিষ্ট সীমা থাকে এবং সাধারণত সরাসরি যুদ্ধের সময় এটা ব্যবহার করা হয়। তবে ক্লাইন একবার ক্যাপ্টেনের কাছে শুনেছিল যে প্রায় ১০০ মিটার দূর থেকেও এই ক্ষমতার কিছু প্রভাব খাটানো যায়। তবে এই প্রক্রিয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। এটা অনেকটা কোনো শিশুকে ভুলিয়ে ভালিয়ে ঘুমানোর মতো ব্যাপার। এই মুহূর্তে ডান স্মিথ সেই চেষ্টাই করতে যাচ্ছিলেন। তিনি ধাপে ধাপে ম্যাডাম শ্যারনকে ঘুমের দেশে পাঠিয়ে ক্লাইন আর ক্যানলির জন্য মোক্ষম সুযোগ তৈরি করে দেবেন। ঠিক আছে, ক্যানলিও ক্যাপ্টেনের এই পরিকল্পনায় রাজি হল। আর কোনো কথা না বাড়িয়ে ডান দেয়ালের এক কোনায় হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের চোখ বন্ধ করলেন। তিনি ২ হাত জড়ো করে মাথাটা নিচু করলেন। তার কালো কোট আর সিল্কের হ্যাট রাতের অন্ধকারের সাথে পুরোপুরি মিশে গেল। বিলাসবহুল বেডরুমের ভেতর ম্যাডাম শ্যারন তার আরামদায়ক রকিং চেয়ারে পুরোপুরি নগ্ন অবস্থায় হেলান দিয়ে বসে আছে। তার ধবধবে ফর্সা আর নিখুঁত শরীরটা পুরোপুরি উন্মুক্ত।
সে মাঝে মাঝে পাশে রাখা বড় আয়নাটার দিকে তাকাচ্ছে আর নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হচ্ছে। তাকাতে তাকাতে তার মুখটা লাল হয়ে আসছিল এবং চোখে পানি জমছিল। তার চেহারায় এক অদ্ভুত আবেশ আর কোমলতা ফুটে উঠছিল। অস্থির দেবতার কঙ্কালসার মূর্তিটা তার পাশের টেবিলেই রাখা ছিল। মূর্তির সেই ঘন চুলগুলো ঘরের গোলাপি আলোর নিচে বেশ নরম দেখাচ্ছিল। আস্তে আস্তে ম্যাডাম শ্যারনের আয়নায় তাকানোর পরিমাণ কমে এল। ধীরে ধীরে তার চোখের পাতা ভারী হয়ে নামতে শুরু করল। কয়েক মিনিট পার হয়ে গেল। ক্লাইনের মাথায় হঠাৎ একটা চিন্তা এল। ক্যাপ্টেন যখন ম্যাডাম শ্যারনকে সফলভাবে স্বপ্নে টেনে নেবেন, তখন তিনি কেনলি আর ক্লাইনকে সেটা জানাবেন কিভাবে? ক্যাপ্টেন যদি নিজের নাইটমেয়ার অবস্থা থেকে বেরিয়ে আসেন, তবে ম্যাডাম শ্যারন জেগে উঠতে পারে এবং বুঝে ফেলতে পারে যে কিছু একটা গড়বড় আছে। ক্লাইন ভাবল যে ক্যাপ্টেন কি স্বপ্নের ভেতরে থেকেও হাত দিয়ে কোনো ইশারা করতে পারেন। সে দেখল কেনলি বেশ দুশ্চিন্তা নিয়ে এদিক ওদিক পায়চারি করছে। ক্লাইন ভাবল কেনলির সাথে একটু কথা বলে তার দুশ্চিন্তা কমানো যায় কিনা। ঠিক সেই মুহূর্তেই তার চারপাশটা ঝাপসা হয়ে এল। সে দেখল আকাশে এক বিশাল লাল চাঁদ ঝুলে আছে, আর সেই চাঁদের নিচে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন ডান স্মিথ, তার গায়ে সেই পরিচিত কালো কোট। পাশে খাটো গড়নের কেনলিকেও দেখা যাচ্ছে, যার চেহারাটা বেশ বিভ্রান্ত দেখাচ্ছে। ক্লাইন বুঝতে পারল যে সে নিজেও এখন স্বপ্নের ঘোরে আছে। ক্যাপ্টেন তাকেও স্বপ্নের ভেতর টেনে নিয়েছেন। এভাবেই তিনি তাদের সংকেত দিতে চেয়েছিলেন। ক্লাইন নিজের কপালে হাত দিতে চাইল, কিন্তু সে শুধু ঝিনধরা গলায় বলতে পারল, ক্যাপ্টেন। ডান হালকা করে মাথা নাড়লেন এবং বললেন, ম্যাডাম শ্যারন স্বপ্নের রাজ্যে প্রবেশ করেছে। তোমরা এখন কাজ শুরু করতে পারো। তিনি আবার জোর দিয়ে বললেন, মনে রেখো, খুব সাবধানে থাকবে, একদমই হটকারি কিছু করবে না। দরকার হলে সুযোগ হাতছাড়া হোক, তবুও ঝুঁকি নেওয়া চলবে না। কথাটা শেষ হওয়া মাত্রই ক্লাইনের চোখের সামনের জগৎটা ভেঙে চুরমার হয়ে গেল। সে আবার ডান স্মিথকে তার সামনে দেখতে পেল। ডান এখনও দেয়ালের কোনায় দাঁড়িয়ে আছেন, মাথা নিচু করে দুই হাত শক্ত করে মুঠো করে রেখেছেন। অন্য পাশে কেনলিও চোখ মেলে তাকাল। দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারা এখন অপারেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। কেনলির জন্য এটা প্রথম কোনো বড় বিপজ্জনক মিশন হলেও সে ক্লাইনের চেয়ে বেশি অভিজ্ঞ। এর আগে সে অনেকবার অফিসিয়াল মিশনে অংশ নিয়েছে, তাই সে দ্রুত নিজেকে শান্ত করে নিল। তাছাড়া রাতের বেলা স্লিপলেসদের ক্ষমতা এমনিতেই বেড়ে যায়। এই কারণেই ডান এই মিশনে ফ্রাইয়ের বদলে কেনলিকে বেছে নিয়েছেন। চলো যাওয়া যাক। সিকোয়েন্স ৮-এর সদস্য হিসেবে ক্লাইনি এখন নেতার ভূমিকা নিল এবং কেনলিকে পেছনে আসতে ইশারা করল। কেনলি কোনো আপত্তি করল না। সে কাপড়ে মোড়ানো আয়নাটা শক্ত করে ধরল এবং খুব সন্তর্পণে ক্লাইনকে অনুসরণ করল। ক্লাইন তাকে নিয়ে সেই জায়গায় গেল যেখান দিয়ে সে আগে দেয়াল টপকে ভেতরে ঢুকেছিল। দেয়ালের খাঁজগুলো ধরে সে খুব অনায়াসেই দেয়ালের ওপরে উঠে গেল। সে তার অদ্ভুত ভারসাম্য বজায় রেখে নিচে ঝুঁকল এবং কেনলি নিচ থেকে যে স্পিরিট মিডিয়াম মিররটা ছুড়ে দিল সেটা লুফে নিল। আয়নাটা স্পর্শ করা মাত্রই ক্লাইন এক ধরনের তীক্ষ্ণ অনুভূতি অনুভব করল। মনে হচ্ছিল কালো কাপড়ে মোড়ানো ওটা কোনো আয়না নয়, বরং কোনো এক অজানা আর বিপজ্জনক জগতের দরজা। আসলে যে জিনিসগুলো সিল করে রাখা হয় সেগুলোর একটা ভয়ঙ্কর দিক থাকবেই। কেনলি যখন দেয়াল টপকাচ্ছিল, ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবল। সহজে চলাফেরা করার জন্য কেনলি তার হাতের লাঠিটা ক্যাপ্টেনের কাছেই রেখে এসেছিল। বাগান পার হয়ে তারা বাড়ির এক পাশে পৌঁছাল। ক্লাইন আগের মতোই পাইপ বেয়ে উঠে দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে পৌঁছাল। সে পাইপে পা আটকে ঝুলে পড়ে কেনলির কাছ থেকে সিল্ড আর্টিফ্যাক্ট ৩০২১৭ হাত বাড়িয়ে নিল। কেনলি প্রথমে একটু অবাক হলেও পরে মাথা নেড়ে ব্যাপারটা বুঝে নিল। ক্লাইন নিজের শরীরের এই নমনীয়তা দেখে নিজেও একটু অবাক হল। কোমরের শক্তি ব্যবহার করে সে খুব সহজেই বারান্দায় নিজেকে টেনে তুলল। এটাই কি তবে ক্লাউন বা সঙের ক্ষমতা? সে ভাবল যে আসলে কাজের সময় এই ক্ষমতার বৈশিষ্ট্যগুলো আরও ভালোভাবে ফুটে ওঠে। কেনলি উপরে উঠে আসার পর ক্লাইন আয়নাটা তাকে ফেরত দিল এবং বারান্দার দরজাটা টেনে খুলল। কেনলি খুব সাবধানে আয়নার ওপরের কালো কাপড়টা সরিয়ে নিল। সে আয়নাটাকে নিচের দিকে কাত করে ধরল যাতে মেঝে দেখা যায়। এই আয়নার একটা নিয়ম হল, এটা কখনো নিজের ওপর বা সঙ্গীর ওপর ব্যবহার করা যাবে না। কাপড়টা পকেটে রেখে কেনলি নিজের রিভলভার বের করল এবং ক্লাইনের পেছনে পেছনে পা টিপে টিপে ম্যাডাম শ্যারনের বেডরুমের দিকে এগোল। ক্লাইন নিজের রিভলভারটা বাগিয়ে ধরল এবং নিজের স্পিরিট ভিশন বা আত্মার দৃষ্টি সক্রিয় করল। সে বাম হাত দিয়ে দরজার হাতলটা ধরল। সে মোটেও অসতর্ক হতে চাইল না, কারণ তার গণনা আগেই বলেছিল যে ভেতরে বিপদ আছে। সে আর নতুন করে কোনো গণনা করার সময় পেল না, কারণ সে জানত ভেতরে সেই দেবতার মূর্তি আছে। এত কাছ থেকে কোনো কিছুর গণনা করতে গেলে নিশ্চিতভাবে তাতে বাধা আসবে। তাছাড়া কেনলি পাশে থাকায় তার পক্ষে সেই ধূসর কুয়াশার জগতে প্রবেশ করাও সম্ভব ছিল না। দরজাটা খোলার সাথে সাথেই গ্যাসের বাতির নরম আলো তাদের চোখে পড়ল। তারা দেখল ম্যাডাম শ্যারন তার চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তবে ম্যাডাম শ্যারন ঘুমিয়ে নেই। সে চেয়ারে হেলান দিয়ে ঠোঁটে এক বাঁকা হাসি নিয়ে সরাসরি তাদের দিকেই তাকিয়ে আছে।
কেনলি সহজাতভাবেই তার হাতের স্পিরিট মিডিয়াম মিরর ম্যাডাম শ্যারনের দিকে তাক করল। ক্লাইন প্রথমে থমকে গেল, তারপর চিৎকার করে উঠল, না! তার পরিষ্কার মনে পড়ল যে চেয়ারের পাশে একটা বড় আয়না থাকার কথা ছিল, কিন্তু এখন সেটা সেখানে নেই। কিন্তু ততক্ষণে স্পিরিট মিডিয়াম মিরর ম্যাডাম শ্যারনের ওপর স্থির হয়ে গেছে। পর মুহূর্তেই ম্যাডাম শ্যারনের সেই প্রতিচ্ছবি ঝাপসা হয়ে গেল এবং একটা বড় আয়নায় রূপ নিল। কেনলি আয়নায় নিজের প্রতিফলন দেখতে পেল এবং সিল্ড আর্টিফ্যাক্ট 30217 সেই প্রতিচ্ছবিকে গ্রহণ করল। তৎক্ষণাৎ আয়নার ভেতর একটা মূর্তি ভেসে উঠল। সেটা ছিল কেনলিরই এক বিকৃত আর ভয়ানক রূপ, যাকে বলা হয় সিনিস্টার মিরর কেনলি। ক্লাইন অনুভব করল তার হাত পা শক্ত হয়ে আসছে, যেন অদৃশ্য কোনো সুতো তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। সেই বড় আয়নাটার পাশ থেকে এক মোহময়ী নারী বেরিয়ে এলো। সে ছিল ম্যাডাম শ্যারন। তার গায়ে এখন একটা পাতলা নাইগাউন। সে তাদের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। সে বলল, ভাগ্যিস এই মূর্তিটা আমার পাশেই ছিল, না হলে তো আমি গভীর ঘুমে ঢলে পড়ে তোমাদের চুমুর অপেক্ষায় থাকতাম। ঠিক সেই মুহূর্তে ক্লাইন প্রাচীন হার্মিস ভাষায় চিৎকার করে একটা শব্দ উচ্চারণ করল, ক্রিমসন। সে কখন নিজের বাম হাত পকেটে ঢুকিয়েছিল কেউ টেরও পায়নি। সে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আঙুল দিয়ে একটা স্ল্যাম্বার চার্ম ছুড়ে দিল।